সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে কিভাবে অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে হয়, দেন পিএইচপি এবং পিএইচপির কিছু রিকোয়ার্ড এক্সটেনশন, পিএইচপি মাই অ্যাডমিন এবং সবশেষে লারাভেল কিভাবে ইনস্টল করতে হয় আজকে সেটাই আমরা দেখব। তো ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের জন্য আজকে আমরা ইউজ করছি হচ্ছে ডিজিটাল ওশান। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ডিজিটাল ওশানে আপনারা যদি $100 ফ্রি ক্রেডিট পেতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওটার মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে 2 মাসের জন্য আপনারা $100 ফ্রি ক্রেডিট পাবেন। তো মোটামুটি ওই $100 ইউজ করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, ডিজিটাল ওশানে আমাদেরকে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। তো ডিজিটাল ওশানে এটাকে বলা হয় হচ্ছে ড্রপলেট। সো এখানে আপনারা যখন লগ ইন করবেন তখন দেখবেন যে ডান দিকে উপরে ক্রিয়েট অপশন আছে, অথবা এই ম্যানেজ থেকে এখানে ড্রপলেটস। সো আমরা ক্রিয়েট থেকে ড্রপলেটসে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমাদেরকে অপশন চুজ করতে বলবে। তো আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এবার সেন্টোএস চুজ করব। অনেক এন্টারপ্রাইজ সার্ভারে সেন্টোএস ইনস্টল করা থাকে বিকজ সেন্টোএসের ফ্যান বেস এখনও অনেক বেশি, এবং যারা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ইউজ করে তার ওপেন সোর্স ফ্রি অল্টারনেটিভ হিসেবে সেন্টোএসকে প্রায়োরিটি দেয়। তো আজকে আমরা তাই সেন্টোএসে কীভাবে এটা করতে হয় সেটা দেখব। তো প্রথমে এখানে একটা ইমেজ সিলেক্ট করতে বলবে। ইমেজ বলতে হচ্ছে অপারেটিং সিস্টেম কোনটা। তো আমরা সেন্টোএস থেকে জাস্ট ভার্সন 7টা নিব। ভার্সন 7টা 2024 পর্যন্ত সাপোর্ট পাবে। তো এরপর নিচে হচ্ছে প্ল্যান সিলেক্ট করতে হবে। প্ল্যানের ভিতরে বেসিক থেকে আমরা $5 প্যাকেজটা আপাতত টেস্টিং পারপাসে নিলাম, যেটা হচ্ছে 1GB র্যাম, 25GB SSD এবং ব্যান্ডউইথ হচ্ছে 1000 GB পার মান্থ অ্যাকচুয়ালি। সো এখন নিচে আর কিছুই করা লাগবে না, এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করতে পারি। তো আমরা নিউ ইয়র্ক আছে সেখানেই দিতে পারি। তারপর আর কিছুই করা লাগবে না, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা SSH কি ইউজ করতে পারেন। তো নেক্সট টিউটোরিয়ালে SSH কীভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। তো এখন ইনিশিয়ালি পাসওয়ার্ড দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই। তো যে কোনো একটা ডেমো পাসওয়ার্ড আমি এখানে দিলাম। ফর এক্সাম্পল এরকম একটা ডেমো পাসওয়ার্ড দেওয়ার পর নিচে চাইলে আপনি এখানে ট্যাগ অ্যাড করতে পারেন। তো আমি এখানে ট্যাগ অ্যাড করতে পারলাম টিউটোরিয়ালস। তো যে কোনো ট্যাগ আপনাকে সুবিধা মনে রাখার জন্য। তারপরে হচ্ছে এখানে আপনারা ব্যাকআপ রাখতে চান কি না এটা অপশনাল, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। দেন হচ্ছে ক্রিয়েট ড্রপলেট। সো ডিজিটাল ওশান অটোমেটিক্যালি ড্রপলেট ক্রিয়েট করে ফেলবে। এখানে আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন ড্রপলেট ক্রিয়েট হয়েছে কি না। তো মিনওয়াইল কমান্ড লাইনে যেহেতু আমাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে পুটি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে পুটি থেকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে চাইলেই আমরা এই সার্ভারগুলোকে SFTPর মাধ্যমে কানেক্ট করতে পারি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা সফটওয়্যার খুবই পপুলার, সেটা হচ্ছে WinSCP। তো আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে WinSCP, এখান থেকে জাস্ট WinSCP ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডিজিটাল ওশানের ড্রপলেটটি অলমোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি এখন এই ড্রপলেটে ক্লিক করি তাহলে আমরা স্ট্যাটাস দেখতে পারবো ড্রপলেটের কী অবস্থা, এবং আমরা সেটাতে লগ ইন করতে পারবো। তো আমরা যদি জাস্ট এর আইপিটা পাচ্ছে কিনা সেটা যদি আমরা একটু দেখি, আমরা পিং লিখে 161.35.2.153, আপনাদের আইপি বিভিন্ন হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যাকেট ট্রান্সফার হচ্ছে এবং কোনো প্যাকেট লস হয়নি। দ্যাট মিনস আমাদের সার্ভার সেট আপ হয়ে গেছে। এখন এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে কি করতে হবে। সো এই পুটি সফটওয়্যারটা যখন আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন, তো এই সফটওয়্যারটা দেখতে এরকম। এই সফটওয়্যারের ভেতরে জাস্ট আপনার আইপি অ্যাড্রেসটা প্রথমে দেবেন 161.35.2.153, এবং ডিফল্টভাবে পোর্ট 22 থাকে। তো পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা দেখব এই পোর্টগুলো কীভাবে চেঞ্জ করা যায়। তো SSH এর পোর্ট বাই ডিফল্ট 22 থাকে। এখন যদি আমরা ওপেনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটা অপশন থাকবে, এটা আপাতত আমরা নো দিয়ে দিব। তো আমাদের ইউজার ছিল রুট, এবং আমাদের পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমরা যেটা দিয়েছিলাম সেটা যদি আমরা এখন এখানে পেস্ট করি তারপরে এন্টার দিই, তো খেয়াল করে রাখবেন পেস্ট করার জন্য মাউসের রাইট ক্লিক করলে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে পুটিতে। তো এটা একটু ছোট দেখাচ্ছে, তো আমি এটাকে একটু বড় করে দিই। সেটিংস থেকে অ্যাপিয়ারেন্স থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ ফর এক্সাম্পল 18 দিলাম, অ্যাপ্লাই। সো আমাদের এখানে ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। তো আমরা আমাদের সার্ভার অ্যাক্সেস করতে পেরেছি। তো আমরা এখন ক্লিয়ার করে দিই।
তো প্রথমে আমরা দেখে নিব যে আমাদের মেমোরির কি অবস্থা। সো মেমোরি দেখার জন্য লিনাক্সে আমরা যে কমান্ডটা রান করতে পারি সেটা হচ্ছে free-m। এটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল হচ্ছে 991। এখানে হচ্ছে যেহেতু 1 GB মেমোরি ছিল আমাদের ফিজিক্যাল র্যাম, তো সেই ক্ষেত্রে আমাদের র্যাম হচ্ছে 991, বাকি 91 ইউজ হচ্ছে, ফ্রি আছে 773। তো একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে দেখাচ্ছে যে সোয়াপ 0। তো সোয়াপ জিনিসটা হচ্ছে ভার্চুয়াল র্যামের মতো, যখন ফিজিক্যাল র্যাম অ্যাকচুয়াল যে র্যামটা সেটা যখন ফুল হয়ে যাবে তখন লিনাক্স অপারেটিং সিস্টেম যাতে রান করতে পারে সেক্ষেত্রে ভার্চুয়াল র্যাম দরকার হয়। তো যখনই ফ্রেশ আমরা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব, বাই ডিফল্ট এর ভেতরে কোনো ভার্চুয়াল র্যাম থাকে না, আমাদেরকে ভার্চুয়াল র্যাম ইনস্টল করে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। তো সের জন্য আমরা যেটা করতে পারি, আমাদেরকে একটা সোয়াপ ফাইল ক্রিয়েট করতে হবে। তো সোয়াপ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটা রান করতে হবে সেটা হচ্ছে dd if equal to /dev/0 of equal /swap file, এবং তারপরে লিখতে হবে count is equal to 1024 আমি দিলাম আপাতত, এবং bs is equal to 1m। এখন এটা দ্বারা কি বোঝায় যে আমাদের একটা সোয়াপ ফাইল ক্রিয়েট করতে হবে যেটা হবে আমাদের ভার্চুয়াল র্যাম। তো এই ভার্চুয়াল র্যামটা সাইজ কতটুকু রেকমেন্ডেড হওয়া উচিত? ধরে নিন আপনার যদি ফিজিক্যাল র্যাম যদি হয় 1 GB, তাহলে ভার্চুয়াল র্যাম বা সোয়াপ ফাইল আপনার রেকমেন্ডেড সাইজ হচ্ছে এর ডাবল, দ্যাট মিনস 2 GB। তো এখানে বিএস এ 1 মেগাবাইট দেখাচ্ছে, তার মানে হচ্ছে বেস হচ্ছে আমার 1 মেগাবাইট। তো 1 মেগাবাইটকে কাউন্ট যদি 1024 বার করি তাহলে 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 গিগাবাইট। সো সিমিলারভাবে যদি আপনারা 2 GB সোয়াপ ফাইল ক্রিয়েট করতে চান তাহলে এখানে হবে 2048, অর্থাৎ 1024কে 1 2 3 এভাবে গুণ করলে যত জিবি আমাদের দরকার, অর্থাৎ ফিজিক্যাল বা অ্যাকচুয়াল র্যাম যদি আমাদের 1 GB হয় তার ডাবল হবে 2 GB, 2 GB হলে সোয়াপ ফাইল হবে 4 GB। তো জাস্ট আমরা একটা সোয়াপ ফাইল এখান থেকে ক্রিয়েট করে নিলাম, এখন এন্টার দিলে আমাদের সোয়াপ ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো আমাদের সোয়াপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি সোয়াপ ফাইল আমরা দেখতে চাই যে এটা ক্রিয়েট হয়েছে কিনা, তো আমরা টাইপ করি ls স্ল্যাশ তারপরে একটা পাইপ সিম্বল, তারপরে হচ্ছে গ্রেপ, অর্থাৎ আমরা সার্চ করে বের করব সোয়াপ ফাইল, আমাদের নাম দিয়েছিলাম এটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোয়াপ ফাইল তৈরি হয়েছে এবং এটা কিন্তু রুট ডিরেক্টরিতে তৈরি হয়েছে, অর্থাৎ এখানে যে হ্যাশ দেখতে পাচ্ছি দ্যাট মিনস হচ্ছে আমরা রুট ডিরেক্টরিতে আছি। তো সোয়াপ ফাইল করার পর যে কাজটা করতে হবে, আমাদেরকে পারমিশন সেট করতে হবে। তো পারমিশনের জন্য আমরা লিনাক্সে যেটা করি chmod, তারপরে হচ্ছে আমাদের সোয়াপ ফাইলটার পারমিশন দিব হচ্ছে 600। তো আপনারা পারমিশনের টেবিল দেখে নিতে পারেন, পারমিশনের বিভিন্ন হয়তো আপনারা অলরেডি জানেন যারা হচ্ছে সি প্যানেলে কাজ করেছেন, 755 644। তো নর্মালি ফোল্ডারগুলোকে 755 এবং হচ্ছে ফাইলগুলোকে 644 এই ধরনের পারমিশন দেওয়া হয়। তো এখানে 600 দিয়ে বোঝাচ্ছে যে শুধুমাত্র রুট ইউজার এটাকে রিড আর রাইট করতে পারবে, বাকি যে ইউজারগুলো আছে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার অথবা হচ্ছে ওয়েবের আউটসাইড ওয়ার্ল্ডের ইউজার তারা কিছু করতে পারবে না, এই জন্য বাকি দুইটা শূন্য। এবং তারপরে আমাদেরকে ফাইলটা লিখতে হবে। তো সোয়াপ ফাইল স্ল্যাশ দিয়ে সোয়াপ ফাইল যেহেতু রুট ডাইরেক্টরিতে আছে, তারপরে যখন এন্টার দিব দ্যাট মিনস আমাদের পারমিশন পেয়ে গেছে। এখন এই সোয়াপ ফাইলটাকে আমাদেরকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, mk সোয়াপ তারপরে স্ল্যাশ ওই সোয়াপ ফাইলটা লিখে দিব, তার মানে হচ্ছে আমাদের এই সোয়াপ ফাইলটা সেট আপ হয়ে গেছে। সেট আপ হওয়ার পর আমাদেরকে এটাকে এনাবেল করতে হবে। তো এনাবেল করার সিস্টেমটা সহজ, জাস্ট সোয়াপ অন করা মানে এনাবেল করা, স্ল্যাশ দিয়ে জাস্ট ওই ফাইলটাকে চিহ্নিত করে দেওয়া। এন্টার দেওয়ার পরে আমাদের সোয়াপ অন হয়ে গেছে। এখন যদি আমরা আগের মতো free-m দিয়ে চেক করি যে আমাদের সোয়াপ মেমোরি আছে কিনা, এখন আমরা খেয়াল করতে পারবো যে আমাদের আগে ছিল 0, এখন আমাদের সোয়াপ মেমোরি হয়ে গেছে 1023, দ্যাট মিনস 1 GB সোয়াপ মেমোরি আমাদের হয়ে গেছে। এরপরে একটা যে কাজটা করতে হবে যে আমাদের সোয়াপের ক্ষেত্রে যখনই সার্ভার রিস্টার্ট নেবে এটা যাতে অটোমেটিক্যালি অন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লিনাক্সের fs ট্যাব যেটা হচ্ছে ফাইল সিস্টেম টেবিল সেটা আমাদেরকে এডিট করতে হবে, যার জন্য আমরা ন্যানো ইউজ করতে পারি। তো এডিটর হিসেবে আমি ন্যানো ইউজ করব। আপনারা যেটা করবেন yum ইনস্টল ন্যানো, যদি ইনস্টল করা না থাকে। তো একটা জিনিস খেয়াল করবেন, উবুন্টুতে যখন আপনারা ছিল তো আপনারা apt get install এটা হয়তো বা টাইপ করতেন sudo apt get install, বাট এখানে আমরা yum ইনস্টল করছি বিকজ হচ্ছে CentOS এর ক্ষেত্রে রিপোজিটরিটা yum ইউজ করা হয়, অর্থাৎ প্যাকেজ ম্যানেজার যেটা সেটা হচ্ছে yum, আর বাকি সব কিছুই সেম, জাস্ট হচ্ছে ওই apt get এর পরিবর্তে আমরা এখানে yum ইউজ করব CentOS এর ক্ষেত্রে। তো আমরা জাস্ট এটা হচ্ছে ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর হচ্ছে আমাদেরকে পারমিশন চাবে যে এখানে কত মেগাবাইট সাইজ লাগবে। সো এখন হচ্ছে এখানে দেখাচ্ছে যে আমাদের 1.6 মেগাবাইট সাইজ দরকার। তো আমরা এটাকে জন্য ওকে কিনা, তো আমরা এখানে ওকে করে দিলাম ইয়েস, তারপর আবার ওয়াই,
সো আমাদের হচ্ছে ন্যানো ইনস্টল হয়ে গেল। তো আমাদের এখন কোনো কিছু এডিট যদি করতে হয় কমান্ড লাইনে, আমরা ন্যানো অথবা ভিম এডিটর ইউজ করতে পারি। তো আমার কাছে ন্যানোটা সহজ লাগে। তো ন্যানোটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা লিখব ন্যানো /etc/fs ট্যাব। এটা হচ্ছে ফাইল সিস্টেম টেবিল, যেটা হচ্ছে ইটিসি ডিরেক্টরিতে থাকে। তো আমরা এটা হচ্ছে এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ওই ফাইলটা ওপেন হয়ে গেল। তারপরে হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারো বাটন দিয়ে আমরা সবার নিচে আসলাম। নিচে আসার পর আমাদেরকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে এইটা। তো আমি এখানে পেস্ট করলাম /swap file non swap sw00। এই লাইনটা যদি আমরা লিখি, তারপরে হচ্ছে সেভ করার জন্য যেটা করব কন্ট্রোল X, তারপরে হচ্ছে Y, তারপরে হচ্ছে এন্টার চাপ দিলে আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি আবার ন্যানো এডিট করে আমি দেখতে চাই, দেখবো যে আমাদের ওইটা সেভ হয়ে গেছে। তো এখন কন্ট্রোল X দিয়ে বের হয়ে গেলাম। তো যখনই আমাদের অপারেটিং সিস্টেম বা আমাদের সার্ভারকে আমরা রিস্টার্ট করব, অটোমেটিক্যালি সোয়াপটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা না করলে প্রতিবার ম্যানুয়ালি আমাদেরকে সোয়াপটা অন করতে হতো। সো এটা ছিল আমাদের সোয়াপের ক্ষেত্রে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাপাচি সার্ভার ইনস্টল করব। যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য আমাদের সার্ভার দরকার। তো অনেক ধরনের সার্ভার আছে, অ্যাপাচি, তারপরে এনজিনএক্স, যে কোনো সার্ভার আপনাদের যেটা প্রিফারেবল সেটা ইউজ করতে পারেন। তো তবে উবুন্টু আর সেন্টোএসের ক্ষেত্রে অ্যাপাচি সার্ভার ইনস্টল করার পর একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে উবুন্টুতে আপনার ফোল্ডারের নামটা অ্যাপাচিই শো করবে, বাট সেন্টোএসের ক্ষেত্রে সার্ভিস বা ফোল্ডার যেটাই হোক না কেন সেটা হচ্ছে HTTPD শো করবে। সেন্টোএসের ক্ষেত্রে নামটা একটু ডিফারেন্ট। সো অ্যাপাচি ইনস্টল করার আগে আমাদেরকে হচ্ছে সেন্টোএসের আরপিএম যে প্যাকেজগুলো আছে সেগুলোকে আপডেট করে নিতে হবে, জাস্ট বিকজ লেটেস্ট ভার্সন যাতে আমরা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই কমান্ডগুলো পেয়ে যাবেন। তো আমি কপি করে এখানে পেস্ট করছি। প্রথমে এটা রান করার পর আমাদের আরপিএম এর প্যাকেজগুলো হচ্ছে আপডেট হয়ে যাবে। তারপর আরেকটি আমাদের আরপিএম আপডেট করতে হবে। সো এই দুইটা কমান্ড যখন এক্সিকিউট করবেন আমাদের হচ্ছে রিপোজিটরিগুলো আপডেট হয়ে যাবে। তো এখানে ইউ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ফ্ল্যাগ, যেটা ইউ ফ্ল্যাগ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপডেট, আর এখানে যদি আই ফ্ল্যাগ হতো তাহলে হচ্ছে ইনস্টল। তো আমরা চাইলে ইনস্টল করতে পারি, যদি না থাকে আর আপডেট করতে পারি, যাতে করে লেটেস্ট ফাইলগুলো আমরা ইনস্টল করতে পারি। এরপর যে কাজটা করতে হবে, আমাদেরকে সুডো ইয়াম আপডেট। উবুন্টুর ক্ষেত্রে জাস্ট ইয়ামের ক্ষেত্রে অ্যাপ্ট-গেটটা চেঞ্জ করে দিলেই হবে। এই সেন্টোএসের ক্ষেত্রে এখানে ইয়াম ইউজ করতে হয়। এখন যদি আমরা এন্টার চাপ দিই, কিছুক্ষণ সময় নেবে এবং হচ্ছে আমাদের ভিতরে যে প্যাকেজগুলো আছে এবং অপারেটিং সিস্টেমে আনুষঙ্গিক যে ফাইলসগুলো আছে সেটাকে আপডেট করে ফেলবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। সো এখানে ফাইল পারমিশন চাইলে আপনারা ওয়াই দিবেন। তো আমাদের আপডেট হয়ে গেছে। তো মোটামুটি এটা ভালো সময় নেবে। তো আপনাদের মনে হতে পারে যে এটা হ্যাং করেছে, তো আপনারা অপেক্ষা করবেন। 5-10 মিনিটের উপরে সময় নিতে পারে বা আরও সময় নিতে পারে। বাট একান্ত যদি খুব বেশি সময় হয় তাহলে কন্ট্রোল সি দিয়ে এটা ক্যান্সেল করে দেন, আবার আপডেট করতে পারেন। তো যাই হোক, আমরা এখন উইন্ডোটা ক্লিয়ার করে দিই। এবার আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করব। তো অ্যাপাচি সার্ভার ইনস্টল করতে হলে আমরা লিখব ইয়াম। যেহেতু আমরা রুটেই আছি তো আমাদের এখানে সুডো আর লেখা লাগছে না। তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে শেল অ্যাক্সেস এবং হচ্ছে আদার ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয়, সিকিউরিটি এনহ্যান্সের জন্য যা করা লাগে সেই জিনিসটা দেখাবো। তো আজকের ভিডিওতে সহজভাবে কিভাবে করা যায় সেটা আমি জাস্ট দেখাচ্ছি। সো আমাদেরকে হচ্ছে রেমি আর ইপিএল এই রিপোজিটরিগুলো এনেবল করে নিতে হবে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা বা ইনস্টল করার জন্য। সেটা করার জন্য আমাদের ইয়ামের পর যেটা লিখতে হবে, ডাবল হাইফেন দিয়ে এনেবল রিপো, দ্যাট মিন্স কোন রিপোজিটরি থেকে ডাউনলোড হবে। রিপোজিটরি হচ্ছে রেমি, কমা হচ্ছে ইপেল বা ইপিএল যেটাই বলেন। তারপরে আগের মতো ইনস্টল HTTPD। এখন আপনারা বলতে পারেন আমরা তো ইনস্টল করতে চাচ্ছিলাম অ্যাপাচি, তাহলে এটা কি জিনিস? তো উবুন্টুর ক্ষেত্রে প্যাকেজের নামটা হচ্ছে অ্যাপাচি 2 আর সেন্টোএসের ক্ষেত্রে হচ্ছে HTTPD। তো এখন আমরা যখন এন্টার চাপ দিব, সো আমাদের এটা ইনস্টল হতে থাকবে। প্রথমে হচ্ছে রিপোজিটরিতে সার্চ করবে এই প্যাকেজটা আছে কিনা, দেন এটা ইনস্টল করে ফেলবে। সো এখন আমরা জাস্ট ওয়াইপ টাইপ করে এন্টার দিব, তো আমাদের এটা ইনস্টল হতে থাকবে। সো আমাদের অ্যাপাচি সার্ভার ইনস্টল হয়ে গেছে। সো এখন অ্যাপাচি সার্ভারকে আমাদের স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য যে কমান্ডটা আমরা এক্সিকিউট করব সেটা হচ্ছে সার্ভিস HTTPD স্টার্ট। সো এইটা হচ্ছে স্টার্ট, অথবা এইটা আরেকটা কমান্ড আছে এই systemctl start http সার্ভিস, ওটা দিলেও স্টার্ট হবে, একই কথা। তো এখন আমরা যদি আমাদের আইপি অ্যাড্রেসটা একটু দেখি,
তো আমাদের সার্ভার ছিল এটা কপি করে যদি আমরা একটু ব্রাউজারে টাইপ করি তো আমরা দেখব যে আমাদের টেস্টিং 1 2 3 এরকম একটা পেজ দেখাচ্ছে। দ্যাট মিনস সাকসেসফুলি আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করে ফেলেছি। এখনও যেহেতু কোনো ওয়েব অ্যাপ্লিকেশন সেট আপ করা হয় নাই, তাই ডিফল্ট এই জিনিসটা দেখাচ্ছে। এনিওয়ে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে MySQL সার্ভার ইনস্টল করতে হবে। যেহেতু ডেটাবেস হিসেবে আমরা এখানে MySQL ইনস্টল করছি, তো আপনারা চাইলে অন্যান্য যে কোনো ডেটাবেস ইউজ করতে পারেন। সেটা হচ্ছে PostgreSQL হতে পারে অথবা MongoDB হতে পারে, অ্যাজ ইউর উইশ। তো এখন MySQL ইনস্টল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, yum, তারপরে আগের মতোই এক কাজ করি, আমরা এটা কেটে দিয়ে কিবোর্ডের আপার অ্যারো যদি আমরা চাপ দিতে থাকি তাহলে প্রিভিয়াস কমান্ডগুলো পাবো। সো আমাদের রিপোজিটরি রেমি এপিএলই থাকবে। ইনস্টলের পর এখানে আমাদের জাস্ট কিছু চেঞ্জ করতে হবে। httpd এর জায়গায় আমরা লিখবো হচ্ছে MariaDB সার্ভার। তো এইখানে হচ্ছে CentOS 6 পর্যন্ত MySQL সার্ভার লিখে ইনস্টল করলে কাজ করতো, বাট CentOS 7 থেকে MySQL এর যে রিপোজিটরিগুলো ছিল সেটা রিনেম করে বা রিপ্লেস করা হয়েছে MariaDB দ্বারা। তো একই কথা, জাস্ট আমরা এটা এন্টার দিয়ে আমাদের MariaDB বা MySQL সার্ভার ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন প্রসিডিউর সেম। সো এখানে y দিয়ে এন্টার দেওয়ার পরে আমাদের এখানে ইনস্টল করা শুরু হলো। সো আমাদের MySQL সার্ভার ইনস্টল হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে MySQL সার্ভারটা স্টার্ট করব। সার্ভিস MariaDB স্টার্ট এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের MySQL বা MariaDB যে সার্ভারটা সেটা রান হয়ে গেল। এখন যদি আমরা MySQL এ লগ ইন করতে চাই, যেহেতু আমাদের ডেটাবেসটা MySQL, তো আমরা সিম্পলি MySQL যদি টাইপ করি এবং এন্টার দিই, আমাদের MySQL ডেটাবেসে লগ ইন হয়ে গেছে। তো এখানে আপনারা যে কোনো SQL কমান্ড রান করতে পারেন, যেমন শো ডেটাবেসেস। সো এখানে আমরা অলরেডি যে ডেটাবেসগুলো আছে সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এক্সিট করে দিই। তো একটা জিনিস খেয়াল করেন যে সরাসরি MySQL লিখে এখানে আমরা লগ ইন করে ফেলছি, যেখানে কোনো পাসওয়ার্ড নাই। তো আমাদেরকে এটাকে সিকিউর করতে হবে। তো সিকিউর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে /usr, মানে হচ্ছে ইউজার, তারপরে bin ডাইরেক্টরি /MySQL secure installation। আমাদেরকে /user bin /MySQL secure installation এই কমান্ডটা আমাদেরকে এখন এক্সিকিউট করতে হবে। এটা করে আমাদের আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো। তো বাই ডিফল্ট আমাদের প্রথমে কোনো পাসওয়ার্ড ছিল না, এই জন্য আমরা সরাসরি এন্টার চাপ দিলাম। তো আমাদেরকে এখন বলবে যে রুটের একটা পাসওয়ার্ড সেট করতে। তো আমরা এখন y লিখে তারপরে এন্টার চাপ দিলাম। সো এখন রুটের পাসওয়ার্ড আমাদের দিতে বলবে। তো আমরা 1 2 3 4 5 6 আপাতত দিলাম। আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো রিপিট পাসওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে অ্যানোনিমাস ইউজার আমরা রিমুভ করব কিনা, এটা আমরা ইয়েস দিব। প্রিভিয়াস কোনো ইউজার থাকলে রিমোট লগ ইন অ্যালাউ করবো কিনা, ডিসঅ্যালাউ রিমোট লগ ইন। তো আমরা এটা নো দিব, কারণ হচ্ছে আমরা PHP MyAdmin দিয়ে কানেক্ট করব, বা হচ্ছে ধরেন SQL এর বিভিন্ন ক্লায়েন্ট আছে MySQL এর, তো আমরা সেগুলো ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে নো দিলাম। তারপরে টেস্ট ডাটাবেসগুলো আমরা রিমুভ করে দিই, যেহেতু আমাদের দরকার নাই। লাস্টে আমাদেরকে অবভিয়াসলি প্রিভিলেজ টেবিলস নাও এটা করতে হবে, রিলোড। ওকে, সো আমাদের এখন MySQL সিকিউরড হয়ে গেছে। এখন যদি আমি শুধু MySQL লিখি, তো এখানে এরর দিচ্ছে যে রুট ইউজার MySQL সরাসরি কানেক্ট করতে পারছে না, আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। সো MySQL এ যদি আমি এখন লগ ইন করতে চাই তখন কি করতে হবে, MySQL তারপরে হচ্ছে -u, তারপরে হচ্ছে আমাদের ইউজার অ্যাকাউন্ট ছিল হচ্ছে রুট, ইউজার নেম রুট, তারপরে হচ্ছে -p, এটা দিয়ে এন্টার দেওয়ার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। আমাদের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6, দেন এন্টার চাপ দিলাম। তো আমাদের এখন MySQL এ আমরা লগ ইন করতে পারি। এখন যদি আমরা বলি শো ডেটাবেসেস, সো আমি ডেটাবেসগুলো দেখতে পাচ্ছি। একটু আগে টেস্ট ডাটাবেসটা শো করেছিল উপরে, যদি আমরা একটু খেয়াল করি, এখানে টেস্ট নামে একটা ডাটাবেস ছিল। আমরা যেহেতু সিকিউর করার সময় বলে দিয়েছিলাম যে এক্সিস্টিং টেস্ট ডাটাবেসটা রিমুভ করে দিতে, তো এখন কিন্তু আমরা টেস্ট ডাটাবেসটা পাচ্ছি না। তো জাস্ট আমরা এখন এক্সিট করে ফেলি। তো আমাদের MySQL সার্ভার সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা PHP ইনস্টল করব। PHPর কিছু রিকোয়ার্ড এক্সটেনশন আমাদেরকে ইনস্টল করতে হবে, এবং পাশাপাশি PHP MyAdmin দিয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেই জিনিসটাও আমরা দেখব। সো আমরা এখন PHPর বিভিন্ন এক্সটেনশন এগুলা ইনস্টল করব। তার আগে হচ্ছে আমাদেরকে yum utils নামে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে যে অ্যাডিশনাল প্যাকেজগুলার বা এক্সটেনশনগুলোকে হ্যান্ডেল করতে পারে। তো সেটার জন্য আমরা যেটা লিখব, yum -y
তো আমরা প্রতিবার যখন ইনস্টল করি আমাদেরকে পরে ম্যানুয়ালি ওয়াই লিখতে হয়। তো আপনারা যদি চান যে আমি পরে ম্যানুয়ালি ওয়াই লিখবো না, শুরুতেই ইয়েস করে দিব, তো সেক্ষেত্রে ইয়াম ড্যাশ ওয়াই লিখতে পারেন। সেক্ষেত্রে ইনস্টল ইয়াম ইউটিলস, তো এইটা আমাদের ইনস্টল করা লাগবে, লেটেস্ট পিএইচপি এগুলো আমাদেরকে ইনস্টল করার জন্য। তো এই সবগুলো কমান্ডগুলো ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে, তো আপনারা সেখান থেকে দেখে দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের পিএইচপি 7.4 যদি আমরা ইনস্টল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ইয়াম তারপরে হচ্ছে ইয়াম সাথে সাথে স্পেস না দিয়ে কনফিগ ম্যানেজার। তো আমাদের ইয়ামের কনফিগ ম্যানেজারকে বলতে হবে যে আমাদের কোন পিএইচপি ভার্সনটা দরকার। সেক্ষেত্রে হচ্ছে ডাবল ড্যাশ দিয়ে এনেবল, তারপর হচ্ছে রেমি, অর্থাৎ রেমি রিপোজিটরি থেকে আমাদেরকে পিএইচপি ইনস্টল করতে হবে। পিএইচপি 7.4 এর জন্য আমরা দিব হচ্ছে 7.4 না 7.4। তারপরে যখন এন্টার দিব, দ্যাট মিনস হচ্ছে আমাদের এটা আপডেট করে ফেলবে আমাদের প্যাকেজ ম্যানেজারকে যে আমরা কোন ভার্সনটা ইনস্টল করতে চাই। সো পিএইচপি ইনস্টল করতে হলে আমাদের পিএইচপির সাথে সাথে আনুষঙ্গিক কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। সো এই লিঙ্কে গেলে আপনারা টোটাল ডিটেলস পাবেন, স্টেপ বাই স্টেপ গাইড। তো এখান থেকে আমরা জাস্ট এই কমান্ডটা এখন ইনস্টল করব। পুরোটা কপি করলাম, কপি করার পর আমাদের পুটিতে জাস্ট হচ্ছে রাইট ক্লিক করে পেস্ট করলাম, এবং হচ্ছে আমাদের একে একে পিএইচপির সাথে সাথে আদার্স যে এক্সটেনশনগুলো আছে সেগুলো ইনস্টল হতে থাকবে। সো আমাদের পিএইচপি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা চেক করতে চাই পিএইচপি ড্যাশ ভি, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিএইচপি 7.4 ইনস্টল হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন এটাকে ইনস্টল করতে হবে। তো আমি এটা ক্লিয়ার করে নিই। সো এই যে ডক ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে আমরা পিএইচপি মাইঅ্যাডমিন ইনস্টল করে নিতে পারবো। সো এই কমান্ডটা জাস্ট হচ্ছে আমরা কপি করি, কপি করার পর জাস্ট আমরা রাইট ক্লিক করে পেস্ট করলাম, অর্থাৎ আগের মতোই সেম এনেবল রিপো রেমি আর ইনস্টল করব পিএইচপি মাইঅ্যাডমিন। এখান থেকে লেটেস্ট পিএইচপি মাইঅ্যাডমিনের প্যাকেজটা আমি ইনস্টল করব। যদি আমরা রেমি এটা এনেবল না করে নিই, তাহলে দেখা যাবে যে ওল্ড ভার্সন ইনস্টল হয়েছে বা কোনো ইরর দিতে পারে। সো এখন ওয়াই দিয়ে এন্টার চাপ দেই। সো আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন ইনস্টল হচ্ছে। তো পিএইচপি মাইঅ্যাডমিন ইনস্টল হওয়ার পর আমরা হচ্ছে আমাদের অ্যাপাচি সার্ভারটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট করার জন্য আমরা লিখব সার্ভিস httpd রিস্টার্ট। সো এনিওয়ে এখানে একটা টাইপও ভুল হয়েছে, তো আমরা হচ্ছে httpd এর পরিবর্তে একটা টি মিস করেছি। সো এনিওয়ে আমাদের অ্যাপাচি সার্ভার রিস্টার্ট হয়েছে। তো এখন আমরা সার্ভারে যদি আবার দেখি, তো আমাদের সার্ভার কাজ করছে। তো /php myadmin, ওকে, তো এখানে দেখাচ্ছে ফরবিডেন, দ্যাট মিনস আমরা অ্যাক্সেস করার পারমিশন নেই। তো দ্যাট মিনস আমাদের এখানে কিছু কনফিগারেশন করে নিতে হবে। তো কনফিগারেশন করার জন্য আমাদেরকে পিএইচপির কিছু কনফিগারেশন ফাইল চেঞ্জ করতে হবে। তো আমি অলরেডি আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই উইনএসসিপি নামে একটা এসএফটিপি ক্লায়েন্ট আছে, যার মাধ্যমে এফটিপির মাধ্যমে আমরা বিভিন্ন ফাইলগুলো ট্রান্সফার করতে পারি। তো আপনারা এইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা আজকে এখন দেখাবো যে উইনএসসিপি দিয়ে কিভাবে ফাইল এডিট করা যায়। চাইলে ন্যানো অথবা ভিম দিয়ে কমান্ড লাইনে আপনারা ইনস্টল করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের উইনএসসিপি। তো আমরা এখান থেকে হচ্ছে নিউ সেশনে যাব। নিউ সেশনে এখানে হচ্ছে আমাদের নিউ সাইট, এখান থেকে ক্লিক করে আমাদের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমাদের আইপি অ্যাড্রেস কি ছিল? আমাদের আইপি অ্যাড্রেস ছিল এটা। সো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আইপি অ্যাড্রেস দিলাম, পোর্ট নাম্বার সেম, ইউজার নেম ছিল আমাদের রুট, আর পাসওয়ার্ড যেটা ছিল আপনাদের যে পাসওয়ার্ড থাকবে সেটা দিবেন। পাসওয়ার্ড আমি কপি করে আনছি, ওকে, পাসওয়ার্ড পেস্ট করলাম। এবার হচ্ছে লগ ইন করবো। সো এখন হচ্ছে নো দিয়ে দিব। তো এটা লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। সম্ভবত আমি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি, তো আমি আবার টাইপ করি। ওকে, সো আমাদের এখানে লগ ইন হয়েছে। তো আমরা উপরে এখানে যে অপশনটা আছে সেখান থেকে হচ্ছে আমরা রুট ডিরেক্টরিতে যাই। সো রুট ডিরেক্টরিতে গেলে আমরা দেখতে পারবো যে কী ধরনের ফাইল সিস্টেম লিনাক্সের বাই ডিফল্ট থাকে। তো আমাদের কনফিগারেশন যে ফাইলগুলো নর্মালি ইটিসি ফোল্ডারে হয়, আপনারা সেখান থেকে অ্যাপাচি সার্ভার কনফিগার করতে পারবেন, এসএসএল সার্টিফিকেট কনফিগার করতে পারবেন, এবং নর্মালি যেটা হয় অ্যাপাচি সার্ভারে এই যে var এই ডিরেক্টরিটা, এর ভেতরে ভারের ভেতরে হচ্ছে www, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনগুলো নর্মালি এই ফোল্ডারে রাখা হয়। তো আমরা এখন এটাকে ডাবল ক্লিক করলাম, তারপরে হচ্ছে HTML। তো আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বাই ডিফল্ট আপনারা এখানে রাখতে পারেন, অর্থাৎ var www HTML, এর ভেতরে বিভিন্ন ফোল্ডারে আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে রাখবেন। তো আমরা এখন পিএইচপি মাইঅ্যাডমিনগুলোকে কীভাবে কনফিগার করব? সো আমরা রুটে চলে যাই।
রুট থেকে আমরা যাব হচ্ছে ইটিসি। সো লোড হতে কিছুটা সময় নিতে পারে, ডিপেন্ডস করে ইন্টারনেট কানেকশন বা সার্ভার স্পিডের উপরে। সো এরপরে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবো HTTPD, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যাপাচি সার্ভার কনফিগারেশনের ফোল্ডার। এর ভেতর আমরা যেখানে যাব সেটা হচ্ছে conf-d। এই কনফিগারেশন যে ডি ফোল্ডারটা, এর ভেতরেই হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভার কনফিগারেশনের ফাইলগুলো থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে phpMyAdmin নামে একটা ফাইল আছে, তো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। সো এটা আমাদের ওপেন হলো। এখন ওপেন হওয়ার পর আমাদেরকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই প্রথম যে একটা ট্যাগ আছে ডিরেক্টরি, আর এখানে ডিরেক্টরি শেষ হয়েছে, তো এখানে রিকোয়ার কি দেওয়া আছে, লোকাল। এই রিকোয়ার লোকালের জায়গায় আমাদেরকে জাস্ট লিখতে হবে রিকোয়ার অল গ্র্যান্টেড, অথবা ফিক্সড কোনো আইপি অ্যাড্রেস দেওয়া যায় চাইলে। তো আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা আবার এখানে জিজ্ঞেস করবে যে আননোন সার্ভার থেকে অ্যাড করা হয়েছে, তো আমরা এখানে নো দিব। তো আমরা নেক্সট ভিডিওতে সিকিউর করব হচ্ছে SSH দিয়ে। তো তার আগ পর্যন্ত আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত এইভাবেই দেখি। এখন আমাদের সার্ভিস যেটা অর্থাৎ HTTPD, এটাকে আবার রিস্টার্ট করতে হবে। তো আমরা কিবোর্ডের আপার অ্যারো চাপ দিলে প্রিভিয়াস কমান্ডটা আবার পেলাম। সো আমাদের সব কিছু ঠিক থাকলে সার্ভিস রিস্টার্ট হয়েছে। এখন আমরা যদি phpMyAdmin-এ যাওয়ার চেষ্টা করি, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের phpMyAdmin লোড হচ্ছে। সো খুব সুন্দর মতো আমরা লোড হলো। তা আমাদের ইউজার নেম ছিল রুট, পাসওয়ার্ড ছিল 123456। সো এখন যদি গোতে চাপ দেই, সো আমাদের phpMyAdmin ইনস্টল হয়ে গেছে। সো এত সিম্পল পাসওয়ার্ড দিবেন না, আপনারা হচ্ছে একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন, আর হচ্ছে প্রতিটা ডাটাবেসের জন্য আলাদা আলাদা ইউজার রাখবেন। রুট ইউজার দিয়ে অ্যাপ্লিকেশন চালানোটা ঠিক না। আমি সিম্পল রাখার জন্য এই টিউটোরিয়ালে, নাহলে টিউটোরিয়াল খুব লেন্দি হয়ে যাবে। সো এখন ডেটাবেসে ক্লিক করলাম। ডেটাবেসে ক্লিক করার পর সাপোজ একটা টেস্ট নামে একটা ডাটাবেস আমি তৈরি করলাম। তো আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো যাই হোক, phpMyAdmin কেটে দেই। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আমরা টেস্ট করে দেখব যে আমাদের সিম্পল PHP স্ক্রিপ্ট কিভাবে কাজ করে। তো আপনারা আমাদের এই রিপোজিটরি যেটা লিংক শেয়ার করা থাকবে, একটু নিচে আসলে দেখবেন যে সিম্পল PHP স্ক্রিপ্ট কিভাবে টেস্ট করতে হয়। সো আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে WinSCP দিয়ে দেখাই যে আমরা আবার রুটে চলে যাই। রুট থেকে যাব হচ্ছে var থেকে www, দেন হচ্ছে HTML, তারপরে রাইট ক্লিক করে আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি, ফর এক্সাম্পল টেস্ট নামে, এবং এখান থেকে সেট পারমিশন হচ্ছে 755 দিব। ওকে, সো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল টেস্ট। এই টেস্টের ভেতরে আমরা একটা ফাইল তৈরি করব। চাইলে আপনারা কমান্ড লাইনে করতে পারেন, এখানে কমান্ড লাইনে অপশন দেওয়া আছে। সো নিউ থেকে ফাইলের নাম দিলাম সাপোজ index.php। সো এই index.php ফাইলের ভেতরে জাস্ট হচ্ছে আমরা PHP ইনফো দেখতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট PHP ইনফো এতটুকু পেস্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, অ্যাপাচি সার্ভারকে বলতে হবে যে এইটা কনফিগার হয়েছে কিনা। তো তার জন্য আমরা যেটা করব, আবার WinSCP-তে যাই, রুট থেকে etc থেকে হচ্ছে HTTPD, তারপর হচ্ছে conf-d। এই conf-d-তে আমরা একটা কনফিগারেশন ফাইল তৈরি করে নিব। তো রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফাইল তৈরি করে নিতে পারি, test.conf। অর্থাৎ এখানে যে কয়টা কনফিগারেশন ফাইল তৈরি করবেন, প্রত্যেকটা ফাইলগুলাই অটোমেটিক্যালি মেইন কনফিগারেশনের সাথে মার্জ হয়ে যাবে। সো এইটা কনফিগার করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে ট্যাগটা লিখতে হবে, ভার্চুয়াল হোস্ট। নর্মালি অ্যাপাচিতে আমরা ভার্চুয়াল হোস্ট আকারে কাজ করে থাকি। সো আপনার এই ভার্চুয়াল হোস্টটা, এই কমান্ডটা কপি করবেন। সো এই কোড স্নিপেটটা কপি করার পর সো আমাদের এই test.conf এটার ভেতরে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ দিবেন। তো আমি শুরু থেকেই বলি, এখানে HTML এর মতো ট্যাগ আছে ভার্চুয়াল হোস্ট, এবং হচ্ছে পোর্ট 80। বাই ডিফল্ট HTTP তো হচ্ছে আপনার পোর্ট 80-তে কাজ করে। সো পোর্ট 80 লিসেন করবে। তারপরে সার্ভারের নেম হচ্ছে আপনার ডোমেইনের নামটা দিবেন। ফর এক্সাম্পল আমার ডোমেইনের নাম হতে পারে test.metacentric.info। আচ্ছা, টেস্ট না দিয়ে আমি এখানে ABCD এরকম দিই, ফর এক্সাম্পল সাবডোমেইন হোক অথবা মেইন ডোমেইন হোক। তো আমার যেহেতু মেইন ডোমেইনটা অন্য সার্ভারে কনফিগার করা, তো আমি সাবডোমেইনটা কীভাবে কনফিগার করা হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। সো সার্ভার নেম এটা দিলাম। তারপর হচ্ছে ডকুমেন্ট রুট, অর্থাৎ এই অ্যাড্রেসে যখন হিট করবে
তখন হচ্ছে কোন ফোল্ডারের বা কোন অ্যাপ্লিকেশনে সেটা যাবে সেই ডকুমেন্ট রুটটা দেখিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু হচ্ছে আবার হচ্ছে রুট থেকে আমরা ভারে যাই, var থেকে www html টেস্ট, অর্থাৎ আমাদের লোকেশন হচ্ছে var www html দেন হচ্ছে টেস্ট। সো আমরা এখানে ওটাই লিখব। সো var www html টেস্ট এবং ডিরেক্টরি হবে আমাদের টেস্ট এবং ভেতরে লিখতে হবে allow overwrite all, তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদেরকে সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে। তো এই জন্য আমার উইন্ডোটা ওপেন করাই ছিল, তো আমি আবার আপার অ্যারো দিয়ে আবার সার্ভারটাকে রিস্টার্ট করলাম। সো রিস্টার্ট যদি ঠিকমতো হয় তার মানে বোঝা যাবে যে আমাদের কনফিগারেশন ফাইল লেখাটা ঠিক হয়েছে, আদারওয়াইজ এখানে এরর দিতে পারে। সো এখন যদি আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা একটু আমরা চেষ্টা করি ভিজিট করতে কপি দিয়ে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই আগে হচ্ছে ডিফল্ট পেজটা শো করতে, এখন ডিফল্ট পেজটা শো করছে না। যেহেতু আমরা প্রথমবারের মতো যে কোনো একটা কনফিগারেশন অ্যাড করেছি, তো বাই ডিফল্ট হায়ারার্কি আকারে এটা উপরে আছে এবং যার কারণে এই কনফিগারেশন ফাইলটা দেখাচ্ছে। সো এখন যদি আমরা চাই যে ডিএনএস এর মাধ্যমে ডোমেইনের মাধ্যমে এইটা অ্যাক্সেস কিভাবে করব, সেই ক্ষেত্রে আপনাদের ডোমেইন প্যানেলে ডিএনএস ম্যানেজমেন্টের অপশনে যাবেন। সো আমাদের আইপি অ্যাড্রেসটা একটু কপি করে নিই, এটা আমাদের পরবর্তীতে লাগবে। সো আমি হচ্ছে আমার ক্লাউডফেয়ারের ডোমেইনটা অ্যাড করা আছে। আপনাদের যে কোনো ডোমেইনের ডিএনএস কনফিগারেশন একটা অপশন থাকবেই ডোমেইন ম্যানেজমেন্ট প্যানেলে। এখান থেকে জাস্ট অ্যাড রেকর্ডে লিখবেন এবং আমরা দিয়েছিলাম ABCD, তারপর আইপি অ্যাড্রেসটা দিবেন। তো ক্লাউডফেয়ার তো হচ্ছে SSL সহ, তো আপাতত এই ভিডিওতে আমরা SSLটা দেখাচ্ছি না, এই জন্য এই প্রক্সির বাটনটা আমরা উঠাই দিচ্ছি। আর অন্যান্য ডিএনএস আপনাদের এই প্রক্সি জিনিসটা থাকবে না, আপনারা জাস্ট রেকর্ড, তারপর হচ্ছে সাবডোমেইনের নাম, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার ফলে দ্যাট মিনস আমাদের abcd.metacentric.info এই যে ডোমেইনটা আমরা দিয়েছিলাম সেটা এখন এই আইপি অ্যাড্রেসে হিট করবে বা পয়েন্ট করবে। তো আমরা যদি দেখি abcd.metacentric.info। সো এনিওয়ে প্রথমে ডিএনএস পেতে সময় লাগে 24 to 48 আওয়ার্সের মতো টাইম লাগে। তো আপনারা এভাবে ডিএনএস চেঞ্জ করতে পারেন। তো আপনারা যদি সাবডোমেইন না হয়ে মেইন ডোমেইন করতে চান তাহলে ডিএনএস এর মেইন যে রেকর্ড যেটা আছে সেটা জাস্ট আইপিটা চেঞ্জ করবেন, তাহলেই দ্যাটস ইট, আমাদের এখানে ডিএনএস কনফিগার হয়ে যাবে। তো এখন আমরা আইপি অ্যাড্রেস দিয়ে কি করা যায় সেটাই দেখি, যেহেতু ডোমেইনে একটু সময় লাগবে, এত দ্রুত হচ্ছে ডিএনএস প্রোপাগেট হবে না। তো ডকুমেন্টেশন যেটা ছিল সেখানে আমরা একটু যাই। তো সেখানে যাওয়ার পর আমরা যদি এখন ডেটাবেসটা চেক করতে যাই, জাস্ট আমরা এই পিএইচপি মাইএসকিউএল এর সিম্পল কোডটা জাস্ট ওই ইন্ডেক্স যে পেজটা আমাদের যেটা ছিল এখানে এই আগের পিএইচপি ইনফো কোডটা বাদ দিয়ে জাস্ট এটা পেস্ট করে দিলাম। সো এখন যদি আমরা রিফ্রেশ দেই, দ্যাট মিনস আমাদের কোডটা ছিল খুবই সিম্পল, জাস্ট হচ্ছে মাইএসকিউএল এর কানেকশন ঠিক আছে কিনা সেটা চেক করে, ফেইল হলে এখানে দেখাতো, আদারওয়াইজ এখানে কানেক্টেড দেখাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে পিএইচপি কিভাবে এক্সিকিউট করতে হয়। তো এখন হচ্ছে লারাভেল কিভাবে ইনস্টল করব সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা যদি ওই ডকুমেন্টেশনে একটু নিচে যাই, লারাভেল ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদেরকে কম্পোজার লাগবে, আপনারা হচ্ছে গিটটা ইনস্টল করে নেবেন কেউ যদি আপনাদের রিপোজিটরি থেকে অ্যাপ্লিকেশনগুলো নিতে চান। তো আজকে জাস্ট আমি সরাসরি দেখাবো কিভাবে কাজ করে। এখন আমরা কম্পোজারটা ইনস্টল করে নিই। তো কম্পোজার ইনস্টল করার জন্য হচ্ছে এই কমান্ডগুলো আপনারা এই ডক ফাইলে পাবেন। তো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিই, দ্যাট মিনস কম্পোজারের যে ফাইলগুলো সেটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ কার্ল দিয়ে। তারপর হচ্ছে আমাদের এটা মুভ করতে হবে, ওকে। তারপরে হচ্ছে ওয়াই দিয়ে এন্টার। লাস্টলি হচ্ছে আমাদের এখানে chmod +x করে দিতে, অর্থাৎ কম্পোজারের যে এক্সিকিউটেবল ফাইল আছে সেটার পারমিশন সেট করে দিতে হবে। তো আমরা এখন যদি একটু কম্পোজার লিখি, কম্পোজার, সো এখানে যেহেতু রুট ইউজার দিয়ে করছি এটা বাই ডিফল্ট রেকমেন্ডেড না, আমরা নেক্সট ভিডিওতে দেখবো অন্যান্য ইউজার কীভাবে ক্রিয়েট করা যায়। জাস্ট হচ্ছে আপাতত ইয়েস দিচ্ছি, ওকে। সো কম্পোজার আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা কনসোলটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের গিটটা ইনস্টল করা লাগবে। সো আমরা জাস্ট হচ্ছে ইনস্টল গিট এটা দিব, সুডো লেখা লাগবে না অলরেডি যেহেতু আমরা রুট অ্যাকাউন্টে আছি। সো আমাদের এখন গিট ইনস্টল হবে। এখানে -y ফ্ল্যাগ যেহেতু ইউজ করেছি তো পরবর্তীতে আমাদের y আর টাইপ করে এন্টার চাপতে হবে না, তো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। সো আমাদের গিটও ইনস্টল হয়ে গেল। সো আপনারা চাইলে গিট দিয়েও কাজটা করতে পারেন। তো আমি হচ্ছে একটা লারাভেল সিম্পল অ্যাপ্লিকেশন লগ ইন রেজিস্ট্রেশন কীভাবে করা যায়, ডেটাবেসের সাথে কানেক্ট করে ইনস্টল করা যায় সেই জিনিসটাই আমরা দেখব। তো আমরা যা বলছি cd var www html। সো এনিওয়ে এখন হচ্ছে আমরা কম্পোজারের মাধ্যমে সিম্পল একটা লারাভেল
ইনস্টল করব। সো এখানে আমি জাস্ট এই কমান্ডটা টাইপ করলাম, আমি 5.8 নিচ্ছি জাস্ট বিকজ হচ্ছে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিংটা 5.8 বা এগুলো অনেক ইজি। জাস্ট ভিডিওটা সহজে করার জন্য আমি এখান থেকে জাস্ট রাইট ক্লিক করলাম, তারপরে হচ্ছে এন্টার চাপ দিলাম। যেহেতু রুট ইউজার আছে আমাদেরকে এখানে আবার স্পেসিফিক্যালি জিজ্ঞেস করবে আমি রুট আকারে কি এটা করতে চাচ্ছি কিনা। তো জাস্ট হচ্ছে আমরা এখন ইয়েস দেওয়ার পর এন্টার চাপ দিব, দেন কম্পোজার অটোমেটিক্যালি আমাদের লারাভেলের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে। ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখন সিডি টেস্ট অ্যাপ আমাদের অ্যাপ্লিকেশনের ফোল্ডারে যাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এলএস কমান্ড দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইল আছে। তো আমরা লারাভেল অ্যাপ্লিকেশন যে কাজ করছে কিনা সেটা দেখার জন্য পিএইচপি আর্টিসান সার্ভ, তো এটা লিখলে দেখতে পারবো যে লোকাল ডেভেলপমেন্ট সার্ভার অন হয়েছে, বাট আমাদের এটা দরকার নেই, কন্ট্রোল সি দিয়ে আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেলি। তো লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটু আগে যে ভার্চুয়াল সার্ভারের ভার্চুয়াল হোস্ট করেছিলাম সেই জায়গায় জাস্ট আমরা কিছু পরিবর্তন করব। তো আমি অলরেডি যেটা করা ছিল সেটাকে জাস্ট আমি একটু পরিবর্তন করব। পরিবর্তনটা কিভাবে করব, যে আমাদের এখনকার ডকুমেন্ট রুট হচ্ছে টেস্ট অ্যাপ ডকুমেন্ট রুট যেটা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, লারাভেলে খেয়াল করে দেখবেন সি প্যানেলে আপনারা যারা ইনস্টল করেছেন অনেকেই যেটা করতো যে পাবলিকের ভেতরে যা আছে সেটা হচ্ছে রুট ডাইরেক্টরিতে কপি করে দিত, যদিও এটা ঠিক না, htaccess দিয়ে করা যায়। অর্থাৎ লারাভেল অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্টটা হবে পাবলিকের ইন্ডেক্স ডট পিএইচপিটা। এই জন্য ডকুমেন্ট রুটটা আমাদেরকে করতে হবে মেইন যে রুট ফোল্ডারটা সেটা স্ল্যাশ পাবলিক। তারপরে হচ্ছে আমাদের ডিরেক্টরি যেটা সেটা আমাদের এই টেস্ট অ্যাপ্লিকেশনের যে ডিরেক্টরি সেটাই থাকবে। তারপরে হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদেরকে অ্যাপাচি সার্ভারটা রিস্টার্ট দিতে হবে, সার্ভিস httpd রিস্টার্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লারাভেল তো ইনস্টল হয়েছে বাট প্রপারলি ইনস্টল হয়নি। আমরা এখানে বিভিন্ন ধরনের এরর পাচ্ছি, পারমিশন ডিনাইড। সো আমাদের এখন যেটা করতে হবে পারমিশন সেট করে নিতে হবে। তো পারমিশন সেট করার জন্য এখানে কিছু কমান্ড আছে। তো আমি একটা একটা করে কমান্ড কপি করে রান করব, দেন হচ্ছে আপনাদেরকে আমি টোটাল জিনিসটা বোঝাবো। ওকে, সো আমাদের এখানে ডাইরেক্টরিতে সিএইচ ওন মানে হচ্ছে এই ফোল্ডারটা বা এই ডিরেক্টরিটা কে ওন করে। সো আমাদেরকে এটা হচ্ছে অ্যাপাচিকে দিয়ে দিতে হবে যে অ্যাপাচি তুমি এই ডকুমেন্ট রুটটা ওন করো, সে যাতে এই ডকুমেন্ট রুটের ভেতরে কাজ করতে পারে। ওকে, তারপর হচ্ছে আমাদের আগেই বলে রেখেছিলাম ফোল্ডার পারমিশন আমাদের সেট করতে হবে 755। সো এটা রাইট ক্লিক করলাম এবং ফোল্ডারটা আমাদের রুট ডিরেক্টরিটা হবে অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে টেস্ট অ্যাপ। ওকে, এন্টার দিলাম, সিএইচ মোড 755 পারমিশন সেট করা হলো। তারপরে হচ্ছে এই পারমিশনের ভেতরে হচ্ছে স্টোরেজ ফোল্ডারটাকে আমাদেরকে সেম পারমিশন দিতে হবে, যেহেতু এই স্টোরেজ ফোল্ডারের ভেতরে অ্যাপ্লিকেশনের লগ ফাইল এবং আদার্স ক্যাশ জিনিসগুলো স্টোর হয়। এরপর যেটা করতে হবে chcon দিয়ে আমাদেরকে হচ্ছে, সো এরপরে যে কমান্ডটা সেটা দিয়ে হচ্ছে যে এই এইচটিটিপি বা অ্যাপাচি সার্ভারটা কি এখানে কন্টেন্ট রিড রাইট বা রিড রাইট এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে করতে পারবে কিনা সেটা। তো আমরা হচ্ছে স্টোরেজ ফোল্ডারটাকে এই পারমিশনটা সেট করব। সো আমাদের পারমিশন সেট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে যদি আমরা সার্ভারটাকে একটু রিস্টার্ট দেই, এটা কপি করে নিলাম, তারপরে হচ্ছে এটা পেস্ট। সো আমাদের হচ্ছে অ্যাপাচি সার্ভার রিস্টার্ট হয়েছে। এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, সো আমাদের দেখতে পাচ্ছি যে লারাভেল অ্যাপ্লিকেশন আমাদের সুন্দর মতো রান করেছে। এখন হচ্ছে আমরা অথেন্টিকেশন বা ডাটাবেজের সাথে কানেকশন জিনিসটা দেখব। তো আমরা জানি লারাভেল অ্যাপ্লিকেশনে খুব সহজভাবেই 5.8গুলোতে যেটা করা যায় পিএইচপি আর্টিসান মেক অথ, এটা দিলে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিংটা তৈরি হয়ে যাবে। তো এখন হচ্ছে ডেটাবেসটা আমাদেরকে ঠিক করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে যাই, টেস্ট অ্যাপ। সো এরপর যেটা আমাদের করতে হবে ইএনবি ফাইলে হচ্ছে আমাদের ডেটাবেসের কনফিগারেশন যেটা সেটা সেট করতে হবে। সো আমাদের এখানে ডিবি ডাটাবেসের নাম ছিল হচ্ছে টেস্ট। আমরা আপনাদের খেয়াল আছে হয়তো বা আমরা পিএইচপি মাইডমিনে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম /php myadmin। সো আমাদের ডাটাবেসের পাসওয়ার্ড ছিল 123456। সো আমাদের একটা ডাটাবেস অলরেডি তৈরি করা হয়েছিল যেটা ছিল হচ্ছে টেস্ট নামে। তো আমরা এখান থেকে ইএনবি ফাইলে সেই ডাটাবেসের নাম টেস্ট দিলাম, ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে 123456। আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং ডিফারেন্ট ইউজার ক্রিয়েট করে পারমিশন দিবেন। মাইএসকিউএলে কীভাবে অ্যাডিশনাল ইউজারের উপরে পারমিশন প্রিভিলেজ দেওয়া যায় এই জন্য যদি আপনাদের ভিডিও টিউটোরিয়াল লাগে আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে সেটা দেখিয়ে দিব। সো আমাদের ডেটাবেস কনফিগার করা হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের এখন মাইগ্রেট করতে হবে। সো পিএইচপি
আর্টিসান মাইগ্রেট। সো এখানে একটা ইরোড দিচ্ছে যে আমাদের স্পেসিফাইড কি ওয়াজ টু লং। সো এই ইরোডটা সলভ করা যায়, মাইস্কুলের পুরনো ভার্সনের ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়। তো আপনারা যেটা করতে পারেন, কনফিগের ভেতরে হচ্ছে database.php এই ফাইলটা ওপেন করবেন, তারপরে একটু নিচে স্ক্রল করবেন যে মাইস্কিউএল এর ভেতরে আমাদের এখানে হচ্ছে এই কোলেশন যেটা, সেখানে MB4 লেখা আছে, এই MB4টা কেটে দিবেন এবং ক্যারেক্টার সেটের এখানেও MB4 এটা কেটে দিলাম, কেটে দিয়ে সেভ করলাম যাতে ওল্ড ডাটাবেসগুলোতে মার্জ করা যায়। তো সেভ দেওয়ার পর সো আমি আবার ফ্রেশ মাইগ্রেট করব, সো মাইগ্রেট ফ্রেশ। সো এবার কিন্তু আমাদের কোনো ইরর দিচ্ছে না। তো আরেকভাবে সলভ করা যায়, এটা হচ্ছে আপনার ওই সার্ভিস প্রোভাইডারের ওখানে বুট মেনুতে চেঞ্জ করা। যাই হোক, আপনারা যে মেথডটা ফলো করেন। তো আমাদের এখানে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন লারাভেল অ্যাপ্লিকেশনটা একটু রিলোড দিই, দ্যাট মিনস আমরা এখন রেজিস্ট্রেশন করতে পারবো। ওকে, সো আমরা লগ ইন পেজে গেলে একটা ইরর দেখতে পাচ্ছি। তো ইররটার রিজন হচ্ছে যে আমাদের ডিরেক্টরিটা একটু ভুল হয়েছে। তো আমরা এখানে HTML এই ফোল্ডারটা বাদ পড়েছে। তো এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার হচ্ছে আমাদেরকে অ্যাপাচি সার্ভার রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পর আমরা যদি এখন লগ ইন পেজটাকে দেখি, সো আমাদের লগ ইন কাজ করছে। তো আমরা এখন রেজিস্ট্রেশন করা যায় কিনা দেখি। তো জাস্ট আমি নাম দিলাম, পাসওয়ার্ড যে কোনো একটা। ওকে, এখন রেজিস্ট্রেশনে ক্লিক করি। সো এখানে আরেক ধরনের ইরর দেখা দিচ্ছে, পারমিশন ডিনাইড। দ্যাট মিনস এই লগ ফাইলে পারমিশন ডিনাইড দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের এখানে পারমিশনের কিছু একটা ইস্যু তৈরি হয়েছে। সো আমরা একটু ইয়েতে দেখতে পারি, স্টোরেজ ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে স্টোরেজ লগস। তো আমরা যে ইররটা পেয়েছি সেটা হচ্ছে এই যে লগ ফাইল যেটা আছে সেটা কিন্তু অ্যাপাচি ওনার না, সেক্ষেত্রে আমাদের এটা এখানে এই ফাইলটার পারমিশনটা অ্যাপাচিকে দিতে হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ডকুমেন্টেশন থেকে chon অ্যাপাচি যেটা, সেইটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এন্টার দেওয়ার পর টেস্ট ট্যাবের ভেতরে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে স্টোরেজের ভেতরে হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে লগস। দেন হচ্ছে আমাদের লগ ফাইলটার নাম ছিল হচ্ছে লারাভেল সামথিং। ওকে, তো এখন যদি আমরা WinSCPতে দেখি একটু রিফ্রেশ দিয়ে, সো অ্যাপাচি এখানে পারমিশন পেয়েছে। তো এখন যদি আমরা একটু এটাকে রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, এখন আমাদের আগের ইররটা দিচ্ছে না, বাট আমাদের এখন নতুন আরেকটা ইরর দিচ্ছে। তো মোস্ট প্রবলি এই ইররটা দেখা দিয়েছিল কারণ হচ্ছে পারমিশন সেট করার আগেই হচ্ছে আমি এটা ভিজিট করেছিলাম। তো বেটার হয় যে শুরুতেই সব পারমিশন সেট করে তারপরে হচ্ছে ভিজিট করা, আদারওয়াইজ এই ইররগুলা দেখা দিতে পারে। তো এখন আমাদের আরেকটা স্পেশাল কাজ করতে হবে। এখন যে প্রবলেমটা হচ্ছে যে HTTPD অর্থাৎ পোর্ট 80 মাধ্যমে HTTP ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারতেছে না। তো এইটা সলভ করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে আমাদের এসি লিনাক্সের ক্ষেত্রে HTTP বা অ্যাপাচি সার্ভার কি ডাটাবেজে কানেক্ট করতে পারবে কি না, এটা বুলিয়ান স্ট্যাটাসটা 0 বাই ডিফল্ট থাকে, সেটা আমাদেরকে 1 করে দিতে হবে। তো আমরা এই কমান্ডটা জাস্ট এখানে এক্সিকিউট করব। ওকে, যদি এক্সিকিউট করে যদি আমরা এখন এটাকে রিফ্রেশ দেই, ওকে, সো আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, আমাদের এখানে লগ আউট করতে পারলাম। তো আমি আবার লগ ইন করি, তো পাসওয়ার্ড দিই, দেন হচ্ছে লগ ইন করি। সো আমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে কাজ করছে। তো আপনারাও চাইলে এভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, অথবা গিটহাব থেকে ক্লোন করে হচ্ছে প্রথমেই পারমিশনটা সেট করবেন, তার আগে এখানে ওপেন করার প্রয়োজন নাই। যদি করেন তাহলে ম্যানুয়ালি পরে ভিতর থেকে ফাইল কিছু পারমিশন ইরর দিতে পারে, সেটা হচ্ছে আপনাকে জাস্ট অ্যাপাচিকে ওন করে দিতে হবে, দেন ওই ইররটা সলভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আপনারা এই আর্টিকেলটা যেটা আমি গিটহাবের রিপোজিটরিতে আপলোড করেছি, এই মার্কডাউন আর্টিকেলে হচ্ছে প্রতিটা স্টেপ বাই স্টেপ আজকে যে কমান্ডগুলো আমরা ইউজ করেছি সেটা দেখানো আছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।